সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি বলছে বিএনপি। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি গণ অধিকারের। তুরাগ তীরে চলছে জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা দিন ও দাওয়াতি আলোচনা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম এখন জানি যাতে করে আমরা নিজ এলাকাতে যাইতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইছি আমরা, সেটা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ। লকারে গোপনে অপ্রদর্শিত অর্থ আছে ধারণা দুদকের। বিভিন্ন পণ্যের মজুদ স্বাভাবিক না থাকায় মূল্যস্ফীতি বৃদ্ধি সহনীয় হতে লাগবে আরও 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাসসুমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ, আদালতের বিচার শুরু। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কারে দলটির ধারণাগত সংস্কারের সুপারিশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ নেতা। বলেন, জনস্বাস্থ্য নিশ্চিতে ও স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। স্বাস্থ্য খাতের সুপারিশগুলো চূড়ান্ত হলে তার বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের করা সম্ভব নয় বলে দাবি করে খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সংস্কারের বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পে বিশ্বব্যাপী মোটামুটি প্রশংসিত। এখানে এই শিল্পটাকেও ব্যক্তির স্বার্থে বিগত 15 বছর ব্যক্তির স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি। সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। অধ্যক্ষ উপদেষ্টা সংস্কার করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। গণহত্যার বিচারে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গ্রেফতারকৃতদের জামিনে উদ্বেগ প্রকাশ করেন নুরুল হক নূর। হাসিনা সহ গণহত্যার মাস্টার মাইন্ডদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারে নিশ্চিতের দাবি জানানো হয়। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন সামনে রেখে আজকে মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্যরা। সাংবাদিক ভাইরা, এ সময় সরকার গণহত্যার বিচারে কঠোর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গ্রেফতারকৃতরা জামিন পেয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন নুরুল হক নূর। হাসিনা সহ গণহত্যার মাস্টারমাইন্ডদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান নুরুল হক নূর। এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত 1.5 দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশের সম্পদ লুট করেছে, লুটপাটের মহোৎসবে জড়িত ছিল, তাদেরকেও বিচার করতে হবে। 14-18 নির্বাচন সহ ডামি নির্বাচনে যারা হাসিনাকে ক্ষমতায় এনেছিল তাদের বিচার করতে হবে। এই সময় অযোগ্য অদক্ষ উপদেষ্টার সংস্কার করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে। এই সময় 5 ফেব্রুয়ারি 64 জেলায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
দর্শক, ইজতেমার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা এই পর্বে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর পারে কিন্তু বিশ্ব ইজতেমার আজ কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে গাজীপুরে কিন্তু আখেরি মোনাজাত কিন্তু আগামীকাল, এবং এই উপলক্ষে আপনার গাজী ইজতেমার যে সকল প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে এবং ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। অর্থাৎ আশপাশের এলাকাগুলোকে সিসিটিভি এবং নানাভাবে কিন্তু তল্লাশি করে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন এবং মুসল্লিরা এবং পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যর পাশাপাশি যে স্বেচ্ছাসেবক যে রয়েছে, অর্থাৎ মুসল্লিদের মধ্য থেকেও কিন্তু নিরাপত্তাটা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে এই 160 একর জমির মধ্যে বিশাল যে প্যান্ডেল, এটির মধ্যে প্রতি খিত্তায় কিন্তু আপনারা জানেন যে 22টি জেলার যে ইজতেমা এখানে অংশগ্রহণ করছেন। ঢাকার আংশিক নিয়ে মোট 22টি জেলা কিন্তু আজকের এই পর্বে অংশগ্রহণ করছেন। আপনারা জানেন এই পর্বে কিন্তু ঘিরেই কিন্তু আগামীকাল যে আখেরি মোনাজাত, সেটা নিয়ে কিন্তু পুলিশ কমিশনার কিন্তু ব্রিফিং দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এখানে কালকে 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই কারণে কিন্তু আপনার বিশেষ যে ট্রেন সার্ভিস রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বিশেষ যে ট্রেন সার্ভিস, সেখানে কিন্তু যাত্রীদের আনা নেওয়া করার জন্য কিন্তু এখানে 11টি বিশেষ ট্রেন সার্ভিস দেওয়া হয়েছে এবং আপনার আগামীকাল কিন্তু আশপাশের জেলাগুলো থেকে কয়েক লক্ষ লোক কিন্তু আখেরি মোনাজাতে শরীক হবেন, এমনটাই কিন্তু আশা করছেন ইজতেমার যে মুরব্বী রয়েছেন ওনারা। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু খিত্তার বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব জায়গায় কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু যে সাধারণ যে মুসল্লিদের সেটি গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। অর্থাৎ এক কথা বলা যায় যে ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে এবং আপনি এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিশ্ব ইজতেমা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজকালকে কিন্তু আখেরি মোনাজাত, এই উপলক্ষে কিন্তু সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু বিকেলে কিন্তু বিয়ের যে একটি অনুষ্ঠান হওয়ার কথা, যে যৌতুকবিহীন যে বিয়ে, সেটাও কিন্তু কথা রয়েছে এবং এর পাশাপাশি সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মুসল্লিরা কিন্তু খিত্তায় দিন আখলাক এবং নিজেকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে কিভাবে তৈরি করা যায় তার কিন্তু দিক নির্দেশনা বয়ান হচ্ছে এবং বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ এবং তবলিগ জামাতের শীর্ষ যে মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু দিক নির্দেশনা। ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দানের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে এবং সেখানে দুপুরের পরে মাওলানা জিয়াউল হক, যিনি পাকিস্তানের একজন মুরব্বী, তিনি কিন্তু সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এই মুহূর্তে। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে ভারতের মাওলানা দেওলা তিনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন এবং আজকে যে কর্মসূচিগুলো ছিল, এখানকার সবচেয়ে বড় কর্মসূচিগুলো ছিল যে যারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আসলে তাবলিগের দাওয়াত পৌঁছে দেবে, সেই সব দাওয়াতের সাথীদেরকে আসলে জোটবদ্ধ করা হচ্ছিল এবং বিভিন্ন ভাগে অর্থাৎ জামাতে তাদেরকে ভাগ করা হচ্ছিল। সেই কর্মসূচিগুলো কিন্তু আজকের মূল আকর্ষণ ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে দুপুরের আগে সেখানে একদিকে আলেম ওলামাদেরকে নিয়ে বসেছিলেন এবং অন্যদিকে সাধারণ মানুষকে নিয়ে বসেছিলেন এবং অপরপক্ষে আমরা দেখেছিলাম যে সাধারণ যারা তালিবে ইলম অর্থাৎ শিক্ষার্থী ছিল, বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরকে কিন্তু আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এবং এরপরেই কিন্তু দুপুর 12টার দিকে আমরা যেটি দেখেছিলাম যে বিভিন্ন খিত্তায় অর্থাৎ যেসব জামাত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছে, এইসব প্রত্যেকটা জামাতের আলাদা আলাদা ব্যবস্থাপনায় তালিমের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে তাবলিগ জামাতের যে 6টি দফা রয়েছে, দাওয়াত তাবলিগ যে 6টি দফা, সেই 6 দফার উপর আসলে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং এই যে প্রশিক্ষণ নিচ্ছেন সেগুলোকে আসলে তারা দেশের বাহিরে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে কিভাবে প্রয়োগ করবে সে ব্যাপারে আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছিল এবং সেগুলো কিন্তু কীভাবে
কিভাবে পালন করা হবে, নিজের পরিবার নিজের সমাজ কিভাবে আসলে এইগুলো দিয়ে উপকৃত হবে সে ব্যাপারে আসলে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং আপনাকে জানিয়ে রেখি যে আজকে কিন্তু যেটি ডিএমপি এখানে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার যেটি বলছিলেন যে আগামীকালকে দুপুর 12টার দিকে আসলে তাদের লক্ষ্য রয়েছে যে এখানকার মুসল্লিরা আখিরে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ করবেন এবং এরপরে কিন্তু তারা ছাদপন্থী যে অংশটি রয়েছে সেটিকে বুঝিয়ে দেবেন 8 তারিখে এবং এরপরে 14 থেকে 17 তারিখ পর্যন্ত মাওলানা ছাদপন্থীদের যে তাবলিগ জামাতের যে ইজতেমা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সে ব্যাপারেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং আমরা দেখেছিলাম যে গত 5 দিন ধরে যেভাবে নিরাপত্তার চাদরে এই টঙ্গী ইজতেমার মাঠকে ঢেকে রাখা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং সেখানে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিন্তু যথেষ্ট তৎপরতা নিয়ে এখানে অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। এবং আগামীকালকে যেহেতু আখিরে মোনাজাতের পর প্রতিবারই আসলে এক বড় ধরনের মানুষের সমাগম হয় এবং আশেপাশে যেসব রাস্তা সেগুলোতে লোক চলাচলের বিভিন্ন ধরনের নানা ভোগান্তিতে পড়তে হয় সেই কারণে কিন্তু আজকে বিশেষ নির্দেশনা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। তিনি যেটি বলছিলেন যে আগামীকালকে মোনাজাতের পরে আসলে মোনাজাতের সময়টাতে কোনোভাবে যেন মুসল্লিরা রাস্তায় বসে না পড়েন এবং রাস্তার বাইরে অর্থাৎ মূল মাঠের মধ্যে গিয়ে তারা যেন মোনাজাতে অংশগ্রহণ করেন যাতে মাঠ পুরো রাস্তাগুলো ফাঁকা থাকে এবং যান চলাচল যদি স্বাভাবিক হতে পারে তাহলে হয়তো আগামীকালকে আসলে সাধারণ মুসল্লিরা মোনাজাতের পরে ভোগান্তি পাবে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে। ইজতেমা ময়দানের সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায় বর্তমানে লকারে কোনো সম্পদ রাখতে দেওয়া হচ্ছে না, একই সঙ্গে কোনো সম্পদ বের করতেও দেওয়া হচ্ছে না। ওই সব বিশেষ লকারে গোপন অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠান দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী সাইমুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ব্যক্তিগত লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। এটি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, চাল, ডাল, সার সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করা হচ্ছে। অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, তবে এটি ঠিক নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন 800টা এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন তেজগাঁও থানার SI বোরহানউদ্দিন।
অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিকার হক স্যার, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আসাদুর রৌফ স্যার, ওনারা হিয়ারিং করেছে, সাথে আমরা ছিলাম। হিয়ারিং করে রাষ্ট্র অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইকসের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইকসের রুল জারি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়। এদিন তাপসী তাবাসসুম জামিনের থেকে আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী PM মাহাদি হাসান মামলা থেকে অব্যাহতি আবেদনের শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় তাপসী তাবাসসুম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ তার অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর ফলে মামলায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রদ্রোহ মামলার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো জামিন দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগরের দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। তার জামিন শুনানির জন্য তারিখ ধার্য ছিল আইটেম নম্বর 72। সেখানে শুনানি উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন। আওয়ামী দোসর মুক্ত নয়, উল্টো কর্মচারী লীগ নেতাকে গত 5 মাসে পদোন্নতি দেওয়া হয়েছে 2 বার। স্বাস্থ্য পরিদর্শক থেকে তিনি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী সচিব দায়িত্ব পালন করছেন রাজস্ব বিভাগেও। কোনো মেয়র না থাকায় উত্তর সিটি কর্পোরেশনের যেন রাজা হয়ে উঠছেন সচিব মাসুদ আলম। আর তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করে আওয়ামী দোসর খালেক মজুমদারকে করেছেন স্বাস্থ্য পরিদর্শক থেকে সহকারী সচিব। সিটি কর্পোরেশনের পদোন্নতি বাণিজ্যের অনুসন্ধান করেছেন এম এ আজম। সিটি কর্পোরেশনের কর্মচারী লীগের সহসভাপতি খালেক মজুমদার। আওয়ামী সরকার পতনের পর মেয়র আতিকুল ইসলামের সাথে পালিয়ে যায় কর্মচারী লীগের অধিকাংশ নেতারা। তবে উল্টো চিত্র খালেক মজুমদারের ক্ষেত্রে। সচিব মাসুদ আলম আওয়ামী দোসর খালেক মজুমদারকে গত অক্টোবরেই দিয়েছে প্রথম পদোন্নতি। স্বাস্থ্য পরিদর্শক থেকে সরাসরি বসিয়েছেন সহকারী সচিব পদে। এর 2 মাস না যেতেই ডিসেম্বরে আবারও পদোন্নতি। এবার বানানো হয়েছে উপ কর কর্মকর্তা। কর্মচারী লীগ নেতা খালেক মজুমদার কিভাবে মাসে মাসে পদোন্নতি পাচ্ছে জানতে তার মুখোমুখি দেশ টিভি টিম। বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর নেই তার। কয়েকদিন পর পর যে প্রমোশনটা হচ্ছে এটা কিভাবে কি হচ্ছে? আপনি কোন কর্মসূচি করতে পারবো না, কর্তৃপক্ষের নিষেধ করা আছে। আপনি কর্তৃপক্ষের সাথে আমার বিরুদ্ধে থাকলেও কোনো বক্তব্য থাকলে কর্তৃপক্ষের কাছে বলতে পারেন। আওয়ামী দোসরের কিভাবে বারবার পদোন্নতি জানতে সচিব মাসুদ আলমের মুখোমুখি দেশ টিভি টিম। সুযোগে তিনি যে পদোন্নতির দোকান খুলে বসেছেন তা স্পষ্ট তার বক্তব্যে। এসে প্রায় 200 লোককে এখানে পদোন্নতি দিয়েছে। এর আগে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকা অবস্থায়ও আমার এখানে যারা এখানে পদোন্নতি পেয়েছে তারা এসে বলেছে যে স্যার আমার 27 বছর চাকরি, আমি কখনো পদোন্নতি চোখে দেখিনি, এই প্রথম আপনি পদোন্নতি দিলেন। শূন্য পদে বছরের পর বছর নিয়োগ না দিয়ে পদোন্নতি বাণিজ্য তার কাছে শুধুই কাজ চালিয়ে নেয়ার অজুহাত। 50% পদোন্নতি পদ, সেই পদগুলোতে নিচের থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব ওই পদগুলো খালি হওয়ার কারণে দিয়েছি। যখন নিয়োগটা হয়ে যাবে তখন তাদেরকে আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। কত বছর থাকবে? আপনি দেখেন, আপনি যেটা বললেন যে আপনি নিয়মতান্ত্রিকভাবে দিয়েছেন, এখানে কি স্প্রেম্যান, সে ছিল আগে স্প্রেম্যান, এখন রাজস্বের একজন স্প্রেম্যানের দায়িত্ব কি? স্প্রে করতে। স্প্রেম্যানের শিক্ষাগত যোগ্যতা কি থাকে? তাকে আপনি রাজস্ব শাখায় বসালেন 23 সালে। স্প্রেম্যানের যোগ্যতা হলো, এখানে আপনাদের গেজেট অনুসারে কি বলা আছে? স্প্রেম্যান সহ যাদেরকে একদমই
তার স্বীয় পদে রাখতে হবে। এটা তো আপনার গেজেট। হ্যাঁ ঠিক আছে, তাই না? আপনার গেজেট বলছে তাকে তার পদেই রাখতে হবে। আপনি কোনো ক্রমে, এখানে কিন্তু একদমই উল্লেখ আছে যে কোনো ক্রমেই আপনি তাকে পদোন্নতি দিতে পারবেন না। তাহলে আপনি কেন অজুহাতে একজন না একটা কথাটা শুনে, আমার যখন এটা কিন্তু কোনো পদোন্নতি না। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে গেলেও পাওয়া যায়নি তাকে। সচিব মাসুদ আলমের গেজেট ভঙ্গ করে পদোন্নতি বাণিজ্য নতুন নয়, তবে মেয়র আর নির্বাহী প্রধান না থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেন অঘোষিত রাজা বনে গেছেন তিনি। এখন কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রায় 200 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান। একই দিনে আইন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানা যায়। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। সুপারিশে কি কি থাকছে এটা কালকে আমরা জমা দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে সবসময় এর আগে যেটা করা হয়েছে কালকে রাত্রেই এটা অনলাইনে চলে যাবে। শুধু দুর্নীতি ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের বেশিরভাগ বেসরকারি পাঠাগার গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বুধবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে জাতীয় গ্রন্থাগার দিবস 2025 উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী অর্থ বছরের আগে ভুয়া পাঠাগার ছাঁটাই করে আসল পাঠাগারের সংখ্যা ও বাজেট বৃদ্ধি করা হবে। যে সকল পাঠাগার ব্যক্তি নামে গড়ে তোলা হয়েছে সেই পাঠাগারগুলোর নাম পরিবর্তনে এরই মধ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার। আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা, এবং কমিয়ে আনলে সুবিধা যেটা হবে আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আর একটু বাড়াবো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি ভিটা বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে আজাদ মিয়ার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার লোকজন অপরপক্ষের আমানত মিয়াকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার স্বামী রেহেরা কালকা রাইতে প্লেন কইরা রাত্রে গিয়া সকালে যখন দরজা খুলছে দোকানে, তখন আমার স্বামী রেহেরা পিছন দিকে কুবাইছে, কুবাই আমার স্বামীরে মারছে। আমি ইনচানের ফাঁসি চাই, আমি ইনচানের ফাঁসি চাই। ফজরের আজানের ফরফরি আজাদ মিয়া সকালে তার ছোট একটা বাচ্চা ছিল সাথে, সে সারার খুলছে, খোলার সাথে সাথে ইডি বাচ্চাই খুব লাম দাও দিয়া। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়া স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল 9টা থেকে 7 ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ এই আন্দোলনে অংশ নেয়। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের 2 পাশে প্রায় 15 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিক্ষোভকারীরা বলছেন, 6টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়ায় থানা স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা চেষ্টা চালাচ্ছি কোনো গাড়ি ঘোড়ার জন্য ক্ষয়ক্ষতি না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, আর তাদের যে দাবি দেওয়া সেটা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অবগত করেছি। তাদের ভিতরে কথাবার্তা চলছে, সমাধান খুব দ্রুত হবে ইনশাল্লাহ।